আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেরিডোফাইটা উদ্ভিদের ফার্ন প্রোথালাস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, এই যে আমি এখানে একটি চিত্র এঁকেছি, তোমরাও আমাদের মনিটর স্ক্রিনে এই চিত্র দেখতে পাচ্ছ। এটি হচ্ছে টেরিডোফাইটা উদ্ভিদের ফার্ন প্রোথালাস। একটু দেখো, এটি টেরিসের গ্যামেটোফাইটিক দশা। আমরা জানি টেরিস উদ্ভিদটি গ্যামেটোফাইট দশা এবং স্পোরোফাইট দশা দুটি পর্যায়ক্রমে আবর্তিত হয়। যদিও তাদের এই আবর্তনকে বলা হয় জনক্রম। আচ্ছা, তো সেটি আজকে আমাদের আলোচ্য বিষয় না। তোমরা দেখো, টেরিসের গ্যামেটোফাইটিক উদ্ভিদ, একে বলা হচ্ছে প্রোথালাস। এর গঠন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আগে সংজ্ঞাটা জেনে নাও। টেরিসের স্পোরোফাইট উদ্ভিদ থেকে উৎপন্ন হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত, যে দেখো সবুজ চ্যাপ্টা হৃৎপিণ্ডাকার গঠন বিশিষ্ট গ্যামেটোফাইট সৃষ্টি করে তাকে প্রোথালাস বলা হয়। এটি দেখতে পাতলা, স্বাধীন ও সভোজী। দেখতে পাচ্ছ, এর আকৃতি হচ্ছে সবুজ আকৃতি এবং এটা দেখতে হৃৎপিণ্ডের মতো। এটি চ্যাপ্টা এবং শায়িত। এটি হচ্ছে ঊর্ধ্বপৃষ্ঠ, তার নিচে রয়েছে নিম্নপৃষ্ঠ। এই অবস্থায় শায়িত থাকে। আচ্ছা, তো এই প্রোথালাসটি, এখানে আরেকটা প্রশ্ন, যে প্রোথালাসকে কেন থ্যালাস বলা হয় না, এটাকে কেন প্রোথালাস বলা হচ্ছে, সে প্রশ্নের উত্তর দেখি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখো, এই প্রোথালাস এর গঠনটা কিরকম। পরীক্ষাতে গ এর জন্য এই প্রশ্নটা সাধারণত আসে, 3 মার্কের এই কোশ্চেনটা। তোমরা একটু দেখে নাও, সামান্য একটা চিত্র এবং তার দু একটা অংশ নিয়ে আলোচনা করলেই কিন্তু 3 নম্বর পাওয়াটা সহজ। প্রোথালাস এটি মূলত কয়েকটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে তার অগ্রস্থ খাঁজ, রাইজয়েড আর জননাঙ্গের অবস্থান, বা জননাঙ্গ। তাহলে অগ্রস্থ খাঁজ কোনটা? তোমরা এই চিত্রের দিকে দেখো, এটা হচ্ছে অগ্রস্থ খাঁজ। এই জায়গাটা, এটা হচ্ছে অগ্রস্থ খাঁজ। এই অগ্রস্থ খাঁজ নিয়ে কয়েকটি কথা বলি। প্রোথালাসের উপরের দিকে একটি গভীর খাঁজ থাকে, এই যে গভীর খাঁজ, এই গভীর খাঁজটাকে বলা হচ্ছে অগ্রস্থ খাঁজ। আচ্ছা, আর এখানে রয়েছে বৃদ্ধিবিন্দু। বৃদ্ধিবিন্দু বলতে এই যে সকল জায়গাগুলো, এই সকল জায়গাগুলোতে রয়েছে কি বৃদ্ধিবিন্দু। মানে সর্বপ্রথম এই থ্যালাসটি যখন বৃদ্ধি পায়, বড় হয়, তখন সে এই জায়গা থেকে বৃদ্ধি পাওয়া শুরু করেছিল। ধীরে 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 তার মূল, তার রাইজয়েড গুলো এদিকে বৃদ্ধি পেয়েছিল। তারপর কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে ডান দিকে এই যে বাহুটা তৈরি হয়েছে এবং এ পাশের কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে এই পাশের অংশগুলো তৈরি হয়েছে। এই জন্য এই জায়গাটা হচ্ছে বৃদ্ধিবিন্দু। এরপরে দেখো রাইজয়েড, নিচের দিকে তৈরি হয়েছে রাইজয়েড। এই যে সূত্রাকার গঠন, এগুলো বলা হচ্ছে রাইজয়েড। মূলত রাইজয়েড গুলো এই থ্যালাসটার নিচের দিকে বের হয়। আর রাইজয়েড কি, এগুলো হচ্ছে এককোষী। যে কোষটা থেকে বের হবে মূলত সেটারই একটা বর্ধিত রূপ। রাইজয়েড সত্যিকারের মূল না, কিন্তু মূলের মতো একটি গঠন। তো রাইজয়েডের কাজটা কি দেখো, রাইজয়েডের কাজ হচ্ছে মাটির সাথে সংযুক্ত রাখা। দেখো, মাটির সাথে সংযুক্ত রাখা এবং পানি ও খনিজ লবণ শোষণ করা। ঠিক আছে, মাটির সাথে সংযুক্ত রাখা এবং পানি ও খনিজ লবণ শোষণ করা, এটি হচ্ছে প্রোথালাস রাইজয়েডের কাজ। আচ্ছা, এরপর দেখো জননাঙ্গের অবস্থান। এই থ্যালাসের মধ্যেই রয়েছে স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ। দেখো, এই যে এখানে এই খাঁজ যেখানে রয়েছে, খাঁজের আশপাশে এখানে রয়েছে এর স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম। আর নিচের দিকে রাইজয়েড যে অঞ্চলে রয়েছে, এই রাইজয়েডের অঞ্চলে রয়েছে অ্যানথেরিডিয়াম। তাহলে আর্কিগোনিয়াম এবং অ্যানথেরিডিয়াম। থ্যালাসের স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম এবং পুং জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম। তো এই অ্যানথেরিডিয়াম থেকে শুক্রাণু তৈরি হয় এবং আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু তৈরি হয়। অ্যানথেরিডিয়াম থেকে শুক্রাণু তৈরি হওয়ার পর সেটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সাঁতার কেটে এই শুক্রাণুগুলো ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হয়ে নিষিক্ত হওয়ার পরে জাইগোট তৈরি হয় এবং এই জাইগোট থেকে নতুন করে আরেকটা ফার্ন স্পোরোফাইট তৈরি হয়। তো এই হলো মোটামুটি ফার্ন প্রোথালাসের গঠন সম্পর্কে হালকা বর্ণনা। এখন ফার্ন প্রোথালাস সম্পর্কে দু একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, যা এমসিকিউ অথবা সংক্ষিপ্ত
প্রশ্নগুলোর উত্তর দিতে সহায়তা করবে। সেগুলো কি দেখো, এই প্রোথালাস পুং ও স্ত্রী জননাঙ্গ একসাথে থাকে, তাই একে বলা হচ্ছে উভলিঙ্গ বা সহবাসী। আর নিষেকের জন্য অবশ্যই পানির প্রয়োজন, নিষেকের জন্য পানির প্রয়োজন। নিষেকের পরে জাইগোট সৃষ্টি হয়, জাইগোট সৃষ্টি হওয়ার পর নতুন স্পোরোফাইট উদ্ভিদ তৈরি হয়। তো এখানে আর অতিরিক্ত দু একটি তথ্য আমি দিয়ে রাখি, তোমাদের সুবিধা হতে পারে। যেমন ধরো বিজ্ঞানী ডব্লিউ.জে. কটি, একটু দেখো বিজ্ঞানীর নাম কি বললাম, ডব্লিউ.জে. কটি। ডব্লিউ.জে. কটি 1967 সালে, ডব্লিউ.জে. কটি CROTTY কত সালে, 1967 সালে। হ্যাঁ, এই প্রোথালাস নিয়ে উনি একটু বেশি গবেষণা করেছিলেন। উনি এটি গবেষণা করে দেখতে পান যে এই প্রোথালাসের যে পরিস্ফুটন, হ্যাঁ মানে হ্যাপ্লয়েড স্পোর থেকে, হ্যাপ্লয়েড স্পোর থেকে এই প্রোথালাসের পরিস্ফুটন হতে সময় লাগে হচ্ছে 25 থেকে 33 দিন, 25 থেকে 33 দিন মতো সময় লাগে এরকম একটা প্রোথালাস তৈরি হতে। এবং উনি লক্ষ্য করেছেন যে এই থ্যালাসে দুই ধরনের কোষ দেখা যায়, দুই ধরনের কোষ দেখা যায়। তো এই পরীক্ষাটি তিনি কিভাবে করেছিলেন, উনি ব্যবহার করেছিলেন একটি রঞ্জক, ব্যবহার করেছিলেন একটি রঞ্জক, সেই রঞ্জকটাকে বলা হচ্ছে পাইরোনিন মিথাইল গ্রিন। সে রঞ্জকটা হলো পাইরোনিন মিথাইল গ্রিন। এই রঞ্জকটি প্রয়োগ করে থ্যালাসে রঞ্জকটি প্রয়োগ করে উনি দেখতে পান যে থ্যালাসের কিছু কোষ রঞ্জিত হয় না, হ্যাঁ তারা সবুজ থাকে এবং তারা টিকে থাকে। সেই কোষগুলোকে উনি নাম দেন থ্যালাস কোষ। আর কিছু কোষ উনি লক্ষ্য করেন সেগুলো রঞ্জিত হয় এবং গলে নষ্ট হয়ে মারা যায়, সেই কোষগুলো তিনি নাম দেন হচ্ছে রাইজয়েডাল কোষ। তাহলে আমরা থ্যালাস দেহে দুই ধরনের কোষ দেখি, একটা হচ্ছে থ্যালাস কোষ আর আরেকটি হচ্ছে রাইজয়েডাল কোষ। এই থ্যালাস কোষ আর রাইজয়েডাল কোষকে উনি পার্থক্য করেছিলেন একটি মাত্র রাসায়নিক পদার্থ বা একটা রঞ্জক দিয়ে, সে রঞ্জকটাকে বলা হচ্ছে পাইরোনিন মিথাইল গ্রিন। এই রঞ্জকটি দিয়েই দুই ধরনের কোষকে তিনি শনাক্ত করেছিলেন। তো সর্বশেষ আমরা ফার্ন প্রোথালাস সম্পর্কে কতটুকু জানলাম। এটি টেরিডোফাইটা উদ্ভিদ হতে তৈরি হওয়া বিশেষ ধরনের একটি গঠন যাকে প্রোথালাস বলা হয়। আর এটি থ্যালাসের সাথে সাদৃশ্যপূর্ণ, হ্যাঁ কিন্তু তাকে থ্যালাস বলা যাবে না। কি কারণে বলা যাবে না? কারণ হলো যে এটি তার কোনো মূল দেহ না, মূল কোনো উদ্ভিদ না, বরং এটি আরেকটি মূল উদ্ভিদের বিশেষ জনন কাজে অংশগ্রহণ করার জন্য স্পেশালি স্বল্প সময়ের জন্য তৈরি হওয়া একটি থ্যালাস সদৃশ পর্যায়। এই জন্য এটিকে আমরা প্রোথালাস বলছি, থ্যালাস বলছি না। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রোথালাস সম্পর্কে তোমাদের কতটুকু জানা হলো এ বিষয়ে তোমরা কমেন্টে জানাও। আর আমার এই ভিডিওটি তোমরা যারা দেখছো, যে কোনো শিক্ষক, ছাত্র কিংবা অভিভাবক কিংবা অন্য কেউ, সকল দর্শক বৃন্দের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি আপনাদের কানে পৌঁছালে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে আরো বেশি সমৃদ্ধ করতে সহায়তা করবেন, আর ছাত্রছাত্রীদেরকে জানার পথ সুগম করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।